এবার প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ, আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার আহ্বান। এবার হ্যাঁ ভোটের প্রচার চালাতে বিভাগীয় সমাবেশ করবে জামায়াত সহ 8টি দল। এদিকে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের মন্তব্য গুরুত্বহীন, বললেন সার্জিস আলম। আরো জানিয়ে দিব, এবার ঘাঁটিতে শীর্ষ নেতৃত্বের প্রত্যাবর্তন, বগুড়ায় নতুন নির্বাচনী সমীকরণ। এদিকে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া। আবারও মধ্যরাতে বিএনপি কার্যালয়ে হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরছে দেশ, দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাতের আগে অধ্যাপক ইউনূস 1971 সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার আহ্বান। সংসদ নির্বাচনে শুধু রাজনৈতিক দল নয়, রাজনৈতিক দল সমর্থিত প্রশাসনী মূল কারচুপি করে থাকে। তাই সেনাবাহিনীকে শুধু ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নয়, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনী মাঠে রাখতে হবে। তাহলেই কেবল ভোট কারচুপি ও সহিংসতা প্রতিরোধ সম্ভব। নির্বাচন নিয়ে জনগণের আস্থাও বাড়বে। নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরাপদ হবে, দেশ স্থিতিশীল থাকবে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান বক্তা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর মোহাম্মদ রোকনউদ্দিন। 1971 সালে পাকিস্তানিরা যে খুন ও অত্যাচার করেছে, বিগত আওয়ামী সরকার একই অপরাধ করেছে। তারা জাল ভোট, ভোট কেন্দ্র দখলের সংস্কৃতি তৈরি করেছে। তিনি বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে, পক্ষপাতিত্ব যেন না হয়, সেনাবাহিনীকে সেটিও দেখতে হবে। এবার হ্যাঁ ভোটের প্রচার চালাতে বিভাগীয় সমাবেশ করবে জামায়াত সহ 8টি দল। জুলাই সনদ বাস্তবায়নে, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে 7 বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াত ইসলামী, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8টি দল। বুধবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে 8 দলের লিয়াজো কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী 30 নভেম্বর রংপুর, 1 ডিসেম্বর রাজশাহী, 2 ডিসেম্বর খুলনা, 3 ডিসেম্বর বরিশাল, 4 ডিসেম্বর ময়মনসিংহ, 5 ডিসেম্বর সিলেট এবং 6 ডিসেম্বর চট্টগ্রামে সমাবেশ হবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, যারা সংস্কারে বিরোধী তাদের সঙ্গে নির্বাচনী ঐক্যের সুযোগ নেই। 8 দলের পরিধি বাড়বে কিনা প্রশ্নে এই জামায়াত নেতা বলেছেন, যারা একসঙ্গে আন্দোলন করছি তারা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব। ফ্যাসিবাদ বিরোধী, ইসলামী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। দরজা উন্মুক্ত। বিএনপি বা এনসিপি এভাবেও বলছি না। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন এবং দেশকে ভালোবাসেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ও সংস্কারপন্থী, তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে। এদিকে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের মন্তব্য গুরুত্বহীন, বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
বাংলাদেশে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ইস্যুতে ভারতের মন্তব্য তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের অটোয়ারীতে আলোকা খোয়া রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাসহ বহু অপরাধ সংগঠিত হয়েছে। তার বক্তব্য, এসব অপরাধের তুলনায় প্রদত্ত শাস্তি সামান্য হলেও বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করা হয়েছে, যা এখন কার্যকরের অপেক্ষায়। তিনি আরো আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ রায় কার্যকর হবে। তার ভাষ্যে, একজন স্বৈরাচারের শাস্তি কার্যকর হওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে। সরকারের সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করে সার্জিস আলম বলেন, জুলাই ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ করে রায় ঘোষণা সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণের সূচক। পাশাপাশি জুলাই সনদ, গণভোট ও নোট অব ডিসেন্ট এসব ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এনসিপির এই নেতা বলেন, এখন লক্ষ্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার এগিয়ে নেওয়া। এবার ঘাঁটিতে শীর্ষ নেতৃত্বের প্রত্যাবর্তন, বগুড়ায় নতুন নির্বাচনী সমীকরণ। 2026 সালে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও বগুড়ায় ভোটের উত্তাপ আগেই ছড়িয়ে পড়েছে। বিএনপি ইতোমধ্যে বগুড়া জেলায় 5 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে, যার মধ্যে 2টি আসনে লড়বেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়ায় দুর্গ হিসেবে পরিচিত এই জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে অনুপ্রাণিত আবহ দেখা যাচ্ছে। 2008 সালের পর ধারাবাহিকভাবে একতরফা বা প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে বগুড়ার 6টি আসনেই বিএনপি কার্যত অনুপস্থিত ছিল। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী প্রেক্ষাপটে এবার পরিস্থিতি ভিন্ন। ভোটার ও স্থানীয়দের মধ্যেও নতুন নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যাশা তৈরি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জেলা বগুড়া দলের দুর্গ হিসেবে পরিচিত। দীর্ঘ 17 বছরে আওয়ামী লীগের একতরফা ও পাতানো নির্বাচনকে কেন্দ্র করে টানা 1 দশকের বেশি সময় ধরে এই 2 আসন থেকে বিএনপির প্রার্থী পায়নি ভোটাররা। এদিকে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেল 4:30টার দিকে তিনি সেনাকুঞ্জে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এর আগে বিকেল 3টা 50 মিনিটে বেগম জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন। দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর, স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ও মিসেস নাসরিন সাইদ ইস্কান্দার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজউদ্দিন আহমেদও সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আবারও মধ্যরাতে বিএনপি কার্যালয়ে হামলা। পাবনার ফরিদপুর উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে বিএনপির কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রাত 12:30টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ এই হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম জানান, রাতে দলীয় নেতাকর্মীরা কার্যালয় বন্ধ করে চলে যাওয়ার পর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুলিবর্ষণ শুরু করে। তারা প্রথমে কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং চেয়ার টেবিল ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। তিনি আরো বলেন, আমাদের মধ্যে দলীয় কোনো বিভেদ, গ্রুপিং বা কোনো ঝামেলা নেই। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আওয়ামী দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশকে জানানোর পর তারা রাতে এবং শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল ও গুলির আলামত সংগ্রহ করেছে। ফরিদপুর থানার ওসি শাকিউল আজম জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এইদিকে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরছে দেশ।
বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে এ ব্যবস্থা কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন। এর মাধ্যমে 2টি পৃথক সিভিল আপিল মঞ্জুর ও 4টি রিভিউ আবেদন নিষ্পত্তি করেন আদালত। সংক্ষিপ্ত রায়ে 14 বছর আগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের দেওয়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত উল্লেখ করে তা সম্পূর্ণ বাতিল করে দেন আদালত। ফলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো। তবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে আগামী চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।